ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল হয়নি, গাঢ় অন্ধকার। আলোগুলোকে জ্বালিয়ে আমি চেষ্টা করছি একটা সকালকে ডেকে আনার। আজকে আমাদের ভিলেন বা হিরো হচ্ছেন সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনা যখন শুরু হয় তখন এই লোকটাকে আইডেন্টিফাই করা হয় যে ইনি সব কিছু খারাপ কাজ করতেন। খারাপ কাজ করার পরে আমাদের দেশে তাকে বহাল তবিয়তে এদিকের প্রিন্সিপাল তাই সেদিকের প্রিন্সিপাল করা হয়েছিল। তার মানে গভর্নমেন্ট তার ভেতরে একটা খনি খুঁজে পেয়েছিল, সোনার খনি। তিনি ফাইন্যান্সিয়াল ইররেগুলারিটিস করেছেন, দেহকে বিক্রি করেছেন, চোখ হয়তো বিক্রি করেছেন, প্রস্টিটিউশনের শুটিং করেছেন একটা আরজি করের ভেতরে। এরকম প্রচুর অ্যালিগেশনস আমি দেখলাম, কিন্তু কোথাও দেখলাম না যে ইডি কে পোস্টিং করা হয়েছে আরজি করের ভেতরে, যে আজকের থেকে আমরা আরজি করে একজন ইডির লোককে অফিসিয়ালি পোস্ট করলাম যে তিনি এখানে কি করে যে ইনকামগুলো হতো, যেগুলো হয়তো পার্সোনালি কারোর কাছে চলে যেত, সেটাকে বন্ধ করার জন্য এবার গভর্নমেন্ট সেখানে অ্যাকশন নিল, একজন ইডির লোককে বসালো। এবার থেকে ধরুন এই সারা বছরে 100টা বডি বিক্রি হবে, তো তার 1 কোটি টাকা যদি তারা পায় তাহলে সেটা অফিসিয়ালি গভর্নমেন্টের খাতায় যাবে। যেভাবে অনুব্রত মণ্ডলকে জেলে পোড়া হলো, কিন্তু গরু পাচার বন্ধ হলো না। তার যাওয়ার আগেও হয়নি, তার হওয়ার সময় জেলের ভেতরেও যখন তিনি আছেন, তিনি এই জন্যে বলছি কারণ খুব রেসপেক্টেড লোক। কেন ধরা হয়েছিল আমি আজ অবধি বুঝতে পারিনি। তৃণমূলের একটা লোকও বলেনি যে তাকে ধরা হলো কেন। গরু পাচার তখনও চলছিল। হয়তো তৃণমূলে এমন কোনো লয়ার নেই যে তিনি এই কেসটাকে ঠিকঠাকভাবে ফাইট করতে পারবেন। তো তিনি বেরোনোর পরেও আমাদের দেশে গরু পাচার চলছে। তার মানে আমাদের ধরে নিতে হবে মিথ্যা এবে জয়েতে ভারতবর্ষের ক্লাসিফাইড সত্যি একটা চোখের সামনে রয়েছে। এখানে যত মিথ্যে কথা বলা যায়। আমাদের দেশে আইএএস অফিসাররা রয়েছেন যারা দেশ চালান, আইপিএস অফিসাররা রয়েছেন, তারপরে অনেকগুলো ডিজি, ডিপি, সিপি এরকম ধরনের অনেক পোস্ট আছে, আমার জানা নেই। আমাদের তো দেখা হয় ইন্সপেক্টর বলে সবচেয়ে উচ্চপদ অধিকারী জানি, তারপরে সাব ইন্সপেক্টরকে জানি, তারপরে কনস্টেবলকে জানি, যাদের সঙ্গে আমাদের রেগুলার রাস্তাঘাটে দেখা হয়। রাস্তায় আপনি চলছেন, একজন সার্জেন্ট দাঁড়িয়ে আছেন, তিনি দেশের কি কাজে লাগবেন তিনি হয়তো নিজেও জানেন না, তিনি বেতন পান আমাদের দেশের থেকে। তা ফিরে আসি সন্দীপ ঘোষ। আমার মনে হলো ভদ্রলোককে যে উনি মডার্ন বাল্মীকি, মানে দস্যু রত্নাকর ছিলেন, বাল্মীকিতে পরিণত হলেন যেদিন থেকে কেসটা শুরু হলো, 2 কোটি লোক নামলো তার আগেনস্টে। কিভাবে জিনিসটাকে বোঝাই, তিনি একটা পথ দেখালেন যে দেখো বডি বিক্রি করা যায়, আরজি করের ভেতরে প্রস্টিটিউশনের শুটিং করা যায়। তো ওই প্রস্টিটিউশনের শুটিংটাকে যদি বাদ দেওয়া যায়, থ্রেট কালচারটাকেও ইমপ্লিমেন্ট করা যায়। তো এখন অবধি গভর্নমেন্ট সামনে এসে 2 কোটি বা 9 কোটি বা 140 কোটি লোককে, পুরো ভারতবর্ষ জুড়ে কোনো চিফ মিনিস্টার আর একটি প্রাইম মিনিস্টার বলে উঠতে পারেনি যে থ্রেট কালচারকে বন্ধ করার জন্য আমরা এই পদক্ষেপ নিলাম। আমাদের দেশে কোনো জাজ, ছোট জাজ, ওই লোয়ার কোর্টের জাজ, তারপরে হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজকেও আমি বলতে শুনিনি আজ অবধি। আমার কানটা যদি ঠিক থাকে, আমি যে ধরনের খবরগুলো শুনি, যে ধরনের জার্নালিস্টদেরও শুনি, আজ অবধি কোনো জাজকে বলতে শুনিনি থ্রেট কালচারকে বন্ধ করার জন্য আমি এই জাজমেন্ট দিলাম। হয়তো সেই পেন সুলেখাও আবিষ্কার করেনি, চেল পার্কও আবিষ্কার করেনি, তারপরে যারা যারা পেন কোম্পানিতে রয়েছেন সেই পেন আমাদের দেশে আবিষ্কার করা হয়নি। শ্রী শ্রী আম্বেদকর সাহাব সংবিধানে লিখেও যাননি দেশের গরিবই কি করে দূরীকরণ হবে, কিন্তু লিখে গেছেন রিজার্ভেশনটা দেওয়া যাবে। তাই সত্যমেব জয়তের জায়গায় মিথ্যামেব জয়তে আমাদের দেশের স্লোগান আমার মনে হয়েছে সবসময়। যখনই আমি কোনো পুলিশ, কোনো লয়ার তাদেরকে দেখি, আমার বন্ধু, আমি অমল দাকে বলবো যে একটু দেখবেন যে কি করে আমাদের দেশে সত্যমেব জয়তেকে স্থাপিত করা যায়। গান্ধীজি বলেছিলেন যে আমি প্রাইম মিনিস্টার হব না, তারপরে তাকে কেউ না কেউ আমাদের এই দেশের লোক মেরে দিয়েছিল। তো সন্দীপ দাসকে নিয়ে কি করা যেতে পারে, সন্দীপ দাস না সন্দীপ ঘোষ সেটাও ভুলে গেছি। তবে নামে কি যায় আসে, গুগল সার্চ করলে আপনারাও পেয়ে যাবেন, আমি টাইপ করে দেখিয়ে দেবো স্ক্রিনে। তো উনি দেহ বিক্রি করলেন, তাহলে এবার জানতে ইচ্ছে করে না যে কটা দেহ আমাদের দেশে লাগে। এই যে 1,09,000 স্টুডেন্ট আমাদের দেশে পড়ে, 700 সামথিং
মেডিকেল সেন্টারগুলোতে, সেখানে বডি লাগে পড়ার জন্য। 15 জনের জন্য একটা করে ডেড বডি লাগে। তো এই ডেড বডিগুলো 1 বছরের জন্য পড়ার জন্য লাগে। তারপরে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়, কবরে শুইয়ে দেওয়া হয়। তার পরের বছরে নতুন ব্যাচ আসে, আবার সেগুলোকে আবার লাগে, নতুন করে ফ্রেশ ডেড বডি লাগে। তো এআই এর সঙ্গে আমার মাঝে মাঝে এখন কথা হয়, কারণ মানুষের সঙ্গে কথা বলে সত্যি জানা যায় না, আবার এআইও সত্যি বলতে পারে না। তো অনেক চেষ্টা করছিলাম বার করার যে কটা ডেড বডি লাগে। সবকিছুর পরে সে বারবার বলছে ইললিগাল একটা শব্দ বলছে, যে যত লাগে সেটা হয়তো আমাদের দেশের অন্য হাসপাতাল বা দুটো সংস্থাও আছে, এনজিও, তারা দেহ দান মানে দেহ দিতে পারে না, বিক্রি করতে পারে না। তো ইললিগাল পথেও তারা ডেড বডিকে সংগ্রহ করে। তার মানে কিডন্যাপিং হয়, আমাদের দেশে অঙ্গ পাচার হয়। তার মানে আমাদের দেশে জ্যান্ত মানুষদেরকে ধরে ধরে অঙ্গ পাচারের জন্য ধরা হয়। তাহলে একটা প্রশ্ন জাগবে না? আমাদেরই ভাবনামুখের একজন সদস্য বললেন যে আমরা কি তাহলে হোয়াইট দোকান খুলে দেব, যে এই দোকান থেকে আপনি কিডনি কিনতে পারবেন, যেভাবে কাপড় জামা চাপড় টাপড় কেনা হয়। কারণ অন্ধকারে রয়েছে বলে জিনিসের দাম 3 লাখ না 1 লাখ না 20 লাখ আমরা কেউ আজ অব্দি জানতে পারিনি ঠিকঠাক। কিন্তু আপনার বাড়ির লোকে কিডন্যাপ হয়ে গেল, আপনি তো ভারতীয়, নাকি আপনারও একটা কোয়েশ্চেন মার্ক আছে? ভারতীয়দের প্রচুর কোয়েশ্চেন মার্ক আছে। তারা আজ অব্দি হিন্দুদের অর্গানাইজেশন কেউ এক হতে পারেনি। মা বাবার পাশে দাঁড়াতে পারি, সন্তানের পাশে দাঁড়াতে পারিনি, সে ইনফ্যাক্ট নিজেরও পাশে দাঁড়াতে পারেনি। আমাকে সেই জন্য একটা ডকুমেন্টারি বানাতে হচ্ছে, সুহারা ইজম। সুহারা ইজম হচ্ছে যে একজন মেডিকেলে মানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, 1980-র ঘটনা। বাড়ির লোকে ফিস দিতে পারেনি, তার লাইফ লাইন খুলে দেওয়া হয়, তিনি মারা যান। তারপরে কি কি ঘটতে পারে তার উপরে ডকুমেন্টারিটা। মা সারদা হসপিটাল কোন্নগর পারমিশন দিয়েছে শুট করার, তো আমরা 15 ফেব্রুয়ারি শুটটা করব। তাহলে ফিরে আসি সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ একটা পথ দেখালেন যে ডেড বডিকে বিক্রি করা যায়, সে 1 কোটি হোক, 50 লাখ হোক, 30 লাখ হোক, যাই হোক। তার মানে আমাদের দেশের মানুষেরা দেহ দান করলে তিনি 30 লাখ টাকা পেতে পারেন। এইবার আসছি আসল মুদ্রাতে। এবার বলবেন আমরা তো সবাইকে দিতে পারবো না। না, তা সবচেয়ে আগে আপনাদের ডিজিটাল ইন্ডিয়া 2014 থেকে এই যে বলছে বিজেপির লোকেরা, মানে বিজেপি গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ নট বিজেপি, অ্যান্ড বিজেপি ইজ নট ইন্ডিয়ান গভর্নমেন্ট। মানে তৃণমূল ইজ নট বেঙ্গল গভর্নমেন্ট, অ্যান্ড বেঙ্গল ইজ নট তৃণমূল গভর্নমেন্ট। এইটা সবচেয়ে আগে নাগরিক হিসেবে বুঝে নিন। হতেই পারে আপনি তৃণমূল করেন, হতেই পারে আপনি বিজেপি করেন, হতেই পারে আপনি কংগ্রেস করেন, কংগ্রেস গভর্নমেন্ট নয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ নট কংগ্রেস। এইটা যেদিন আমরা বুঝে যাব, আমরা সত্যিকারের সত্যমেব জয়তের পথে একটু করে হাঁটতে পারবো। তাহলে সন্দীপ ঘোষ যে পথটা দেখালেন যে ডেড বডিকে বিক্রি করা হয়, তাহলে আমাদের দেশের ইডি কি সব হাসপাতালে এবার এক একজন করে অ্যাপয়েন্টেড লোক থাকবেন, যাদের কম্পিউটার থাকবে, যারা আস্তে আস্তে বলবেন যে আমাদের দেশে 2 কোটি ডেড বডি লাগে, তো কেউ মারা গেলে আপনারা যদি বাড়ির লোককে আমাদেরকে সরবরাহ করে দেন, নর্মাল ডেথ সার্টিফিকেটটা যদি আমরা পেয়ে যাই, লোকাল ডক্টরই তো সার্টিফাই করবেন, তাহলে আমরা 30 লাখ টাকা করে দেব, আর 70 লাখ টাকা বা 20 লাখ টাকা আমরা ইনকাম করে নেব। তাহলে কোন পথটা ঠিক? আপনাকে কিডন্যাপ করে, আপনাকে মেরে আমাদেরই দেশের গভর্নমেন্ট সেটাকে এই অন্ধকার পথই আমাদেরকে দেখাতে থাকবে, নাকি তারা ডিক্লেয়ার করবে কালকে সকালবেলা পার্লামেন্ট থেকে 543 জন যারা অপোজিশনে আছেন, বাংলা বোঝেন, তাদের জন্যও তো রেকর্ডিং করছি, আপনারা দয়া করে একটু শেয়ার করে তাদেরকেও পৌঁছে দেবেন। সাধনদা তো বলেন যে আমার এটা আরএসএস এর হেডও শোনেন। তাহলে আমাদের দেশ কি এইটাকে হোয়াইট বিজনেসে কনভার্ট করতে পারবে, যে গরুটাও আর পাচার হবে না, গরুটাও বিজনেস হবে? মানে আপনি গরু সেল করতে চাইছেন, আপনি গভর্নমেন্টের একটা সেন্টারে নিয়ে গিয়ে গরুটাকে রেজিস্টার করে গভর্নমেন্টকে 1000 টাকা দিলেন, তারপরে বাংলাদেশে আপনি 16,000 টাকায় বিক্রি করে দিলেন। তাহলে 16,000 টাকা সেই ভদ্রলোক পেলেন, 1000 টাকা আমাদের দেশের গভর্নমেন্ট পেল। এইটা নাকি 35,000 কোটি টাকা পাওয়ার কথা। সেসব গুগল বলছে, সেগুলো সার্চ করে নেবেন। আমি আরেকবার সার্চ করে মানে অ্যামাউন্টটা দেখিয়ে দেবো যে গরু পাচারের জন্য আমাদের দেশ কত ইনকাম করতে পারত। তাহলে আমাদের গভর্নমেন্ট কি ডিক্লেয়ার করবে যে আমাদের দেশে 1 কোটি বডি লাগবে, মানে কিডনি লাগবে, লাংস লাগবে, চোখ লাগবে? তাহলে বাইরের দেশ থেকে যারা আমাদের দেশে অপারেশন করাতে আসছে, এইগুলোর জন্যে
তাদেরকে কে সরবরাহ করে, এটা তো নিশ্চয়ই প্রশ্ন উঠবে। এর উত্তরটা আপনারাও জানেন, আমাকে আর আটার করতে হবে না, মুখ থেকে বলতে হবে না। তাহলে আমাদের দেশে গভর্নমেন্ট এই মুহূর্তে যারা চালাচ্ছেন তারা দেশ সম্বন্ধে কিচ্ছু জানেন না কলা ছাড়া। আর যদি জানেন সেগুলোকে ইমপ্লিমেন্ট না করে তারা চাইছেন আপনার বাড়ির লোক কিডন্যাপ হয়ে যাক। তাহলে কি আমাদের দেশের জাজ, আমাদের দেশের লয়ার্স, আমাদের দেশের গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট আর যারা অপোজিশনে বসে আছেন তারা কি এমন কোনো ডিমান্ড করবেন? সন্দীপ ঘোষ যে পথটা দেখিয়ে গেলেন ওপেনলি, লুকোনো তো পথ নয়, এখন সবাই জানে। স্ক্রিনে তার ছবি দেখতেও পাচ্ছেন, খারাপ লাগছে জানি, কিন্তু তিনি যে পথটা দেখিয়ে গেলেন তার জন্য তাকে হয়তো জেলে যেতে হতে পারে, থেকেও যেতে হতে পারে, মারাও যেতে হতে পারে। আমি সেগুলোতে ইন্টারেস্টেড না। হেন্স আমাদের দেশে যে 2 কোটি লোক রাস্তায় নামলো, তারা কোনো অ্যান্টি রেপ সেন্টার খোলেনি। তারা তাদের মেয়েদের, তাদের ছেলেদের সুরক্ষা দেওয়ার জন্য এমপ্লয়মেন্ট সেন্টারও খোলেনি। তাহলে আমরা কার কাছ থেকে আশা করব? কাকপক্ষী থেকে? আমরা কি আলিপুর জুতে গিয়ে ওই যে কেজের ভেতরে যারা বন্দী রয়েছে তাদের থেকে আশা রাখবো, না মিডল ক্লাস থেকে আশা রাখবো? রামমোহন রয় কি কাঁদছেন এখন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কাঁদছেন? নেতাজি কি সত্যিকারের ভাবছেন যে কাদের জন্য লড়তে নেমেছিলাম? ভেবে দেখবেন, বারবার করে ভাববেন। অনুশীলনী কেন্দ্রতে যারা প্র্যাকটিস করে দেশের জন্য নেমেছিলেন তারাও ভাবছেন কি করতে নেমেছিলাম। শ্রী অরবিন্দ এত জ্ঞানের কথা বলে গেলেন, আমাদের কি কাজে লাগলো? রবীন্দ্রনাথ বলে গেলেন উচ্চ জেতা শির। আমি তো দেখতে পাচ্ছি আমারই মাথাটা এত নত হয়ে রয়েছে যে কোনো দিন আমারই হাতে কাটা যেতে পারে। না, কোনো আত্মহত্যার কথা বলছে না। আমাদের এই যে রেস সুসাইড চলছে না বুঝে একটা সমাজকে, আমরা কাদের ভোট দিয়ে 2বার 3বার করে আনছি, সেই প্রশ্নগুলোও তো জাগবে। যারা দেশ সম্বন্ধে কিচ্ছু জানেন না, তাও আমাদের দেশের রিপোর্টার, জার্নালিস্টরা বলছে ছক্কা মারছেন, কেউ 4 মারছেন। ইন্ডিয়া জোট নিয়ে সব গদগদ হয়ে পড়েছিলেন। ভারতবর্ষের হিন্দুরা কোনোদিন জোট করে উঠতে পারবে? আমরা জাতি হিসেবে অসভ্য, নিজেদের মেয়েদের পাশে দাঁড়াতে পারি না, নিজেদের কন্যা সন্তানদের পাশে দাঁড়াতে পারি না, তাদেরকে চাকরি অ্যাসিওর করতে পারি না বাবা মা হিসেবে, এদিকে লাখো লাখো খরচা করে দিই স্কুলের পেছনে। আমরা অসভ্য জাতি থেকে সভ্য জাতিতে কোন দিন ফিরবো? সেই আশায় আজকের প্রতিবেদন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, নইলে কোনো দরকার নেই। ধন্যবাদ। আমি নরেশ জৈন।